শ্বশুর বাড়িতে যাচ্ছে। তার বউ লক্ষ্মী তার আগেই তার শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে যখন তার শ্বশুর বাড়ির গ্রামের একটা মুদিখানা দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন সেই মুদিখানা দোকানের দোকানি তাকে ডেকে বলল, নাথ জামাই, বলিও নাথ জামাই, কেমন আছো? আমি ভালো আছি ঘনা কাকা। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, এই ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে। তা তুমি বুঝি শ্বশুর বাড়ি যাচ্ছ? তা আমাদের লক্ষ্মী মারে তো দেখছি না। ও দুদিন আগেই চলে এসেছিল। আমার কিছু কাজ ছিল, তাই সব কাজ সেরে চলে আসলাম। বাহ বাহ, ভালো। তা এখন আসো তো কয়েকদিন? হ্যাঁ, এই দিন সাতেক তো আছি। ঠিক আছে, তাহলে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বিকেল তো হয়ে এলো, সন্ধ্যের আগে বাড়ি চলে যাও। কেন ঘনা কাকা, সন্ধে হলে কি হবে? না না, কিছু না। তুমি নতুন মানুষ, সন্ধে হলে অন্ধকার পথে বাড়ি ফিরতে অসুবিধা হবে না, তাই আর কি। ও মা, ওই দেখো কে এসেছে। এসো বাবা, এসো এসো, কতদিন পর এলে। তা তোমার মা বাবা কেমন আছে বাবা? হ্যাঁ মা, মা বাবা আর বাড়ির সকলে ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা আমরা ভালো আছি। মা, বলছি এই মাছটা আর কিছু রসগোল্লা আছে, এগুলো রেখে দিন। আচ্ছা, তুমি এখন জামা কাপড় ছেড়ে বসো, আমি কিছু জল খাবার নিয়ে আসি। কত দূর থেকে এলে, কষ্ট হয়েছে নিশ্চয়ই। লক্ষ্মীমা, ও লক্ষ্মীমা, একটু রান্নাঘরে আয় দেখি, জামাই এসেছে রে। রাতে তারা যখন খেতে বসলো, হরিপদ তো খাবার দেখেই অবাক। সে এমনিতেই বেশি খায় না, তার উপরে আবার তাকে একটি কাঁসার থালা ভর্তি করে ভাত দেওয়া হয়েছে, তার সঙ্গে সোনামুগ ডাল, 2-3 রকমের মাছের তরকারি, মাংস, পায়েস, মিষ্টি, আরও কত কি। করেছেন কি? আমি এত খাবার খেতেই পারবো না। লক্ষ্মী, তুমি মাকে বলনি যে আমি বেশি খাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলেছে, কিন্তু তাই বলে কি তোমায় কম খেতে দেব? খাও বাবা খাও, ওই তো কটা খাবার, খাও খাও, আরো লাগলে বলো, আরো দেব। না না, ঠিক আছে, আগে এগুলো শেষ করতে পারি কিনা দেখি। রাতে খাওয়া দাওয়ার পর তারা যখন শুতে গেল, সে লক্ষ্মীকে বলল, বলছি শোনো না, কাল না আমার একটা বন্ধুর বাড়ি যাব, বুঝলে? তার বাড়ি তোমাদেরই গ্রামে। হ্যাঁ যেও, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। কেন গো, সন্ধেবেলা কি এমন হবে? ঘনা কাকাও তোমাদের বাড়ি আসার পথে সে একই কথা বলছিল কিন্তু। আরে, আসার সময় রাস্তার ধারে একটা শ্যাওড়া গাছ দেখতে পেয়েছিলে? জানি না, বোধহয় খেয়াল করিনি। কেন, কি হয়েছে? আরে, সেই গাছে তো তিনারা থাকেন। কারা? দুগ্গা দুগ্গা, এই রাতে তেনাদের নাম করতে নেই গো। ও আচ্ছা, এবার বুঝলাম। তুমি ভূতের কথা বলছো তাই না? আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। না গো, ওই গাছে কিছু একটা আছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, বিকেলের আগে বাড়ি ফিরে এসো কিন্তু। আরে আমি যাব আমার একটা বন্ধুর বাড়ি, সে কি আমাকে এত সহজে ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি তাও চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার। এখন তুমি বরঞ্চ ঘুমাও। পরের দিন হরিপদ তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। ফিরতে ফিরতে সেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে।
আগের দিনের বলা লক্ষ্মীর কোনো কথাই হরিপদর মনে ছিল না। সে যখন গ্রামে ঘনা কাকার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ঘনা কাকা তাকে ডেকে বললে, আরে জামাই না? বলি ও জামাই, এই এখন কোথায় গেছিলে? আর বলো না ঘনা কাকা, একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সে তো আমাকে মোটে ছাড়তেই চায় না, কোনো রকমে পরে আবার আসবো বলে রেহাই পেলাম। ঠিক আছে, তা বাবা আমি বলি কি, এখন আর বাড়ি ফিরে যেও না, আজকে আমাদের বাড়িতে থেকে যাও। না না ঘনা কাকা, আমি বাড়ি না গেলে ওরা আবার চিন্তা করবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বুঝেছি, কাল লক্ষ্মীও বলছিল তুমি ভয় পাচ্ছ যে আমাকে হয়তো ভূতে ধরবে, তাই তো? হ্যাঁ বাবা, সামনে একটা শ্যাওড়া গাছ আছে, ওখানে যে তেনারা থাকেন। চিন্তা নেই ঘনা কাকা, ওসব ভূত প্রেতে কিছু হয় না, আর আমি বিশ্বাসও করি না। আমি একাই চলে যেতে পারবো। বুঝেছি, তুমি কিছুতেই শুনবে না। তাহলে তোমাকে অন্তত একটা বাতি দিয়ে দিই। তার দরকার হবে না কাকা, এখনো অতটা অন্ধকার হয়নি যে পথ দেখতে পাবো না। আচ্ছা আমি গেলাম তবে। কি গো, তুমি এসেছো? তোমাকে না কাল বললাম যে সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসতে। হরিপদ কোনো উত্তর দিল না। তুই চুপ কর তো। তা হ্যাঁ বাবা, তুমি ঠিক আছো তো? মানে আসার সময় পথে কোনো অসুবিধা হয়নি তো? সে শুধু একবার মাথা নাড়িয়ে ঘরে চলে গেল। মা, ওর কি হলো বলো দেখি? কিছু না, অনেকটা হেঁটে এসেছে কি না, তাই বোধহয় কষ্ট হয়ে গেছে। চল চল তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নেই। রাতে যখন হরিপদর শ্বশুর মশাই খেতে গেল, তিনি জিজ্ঞেস করলেন, আরে আমাদের জামাই বাবাজি কোথায়? বাবা, ও আজকে ওর কোনো বন্ধুর বাড়িতে গিয়েছিল, অনেকটা হেঁটে এসেছে তো, তাই মনে হয় কষ্ট হয়ে গেছে। লক্ষ্মীমা, যা যা যা, তুই এবার গিয়ে শুয়ে পড়। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? আচ্ছা, আজ বাড়ি ফেরার সময় ওই শ্যাওড়া গাছের ওখানে কিছু দেখতে পেয়েছিলে নাকি? হরিপদ কোনো উত্তর দিল না। লক্ষ্মী বুঝল হরিপদর সত্যিই খুব কষ্ট হয়ে গেছে, তাই সে তাকে আর কোনো প্রশ্ন না করে নিজে শুয়ে পড়ল। অনেক রাতে রান্নাঘর থেকে কিরকম যেন একটা আওয়াজ হতে লাগলো। সেই শব্দ শুনে লক্ষ্মীর ঘুম ভেঙে গেল। পাশে দেখলো হরিপদ নেই। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঘরের বাইরে এসেও সে হরিপদকে দেখতে পেল না। তারপর সে তার মা বাবার ঘরে গিয়ে তাদের ডাকলো। মা,
মা গো, ওঠো না। কি হলো রে, এত রাতে ডাকছিস কেন? দেখো না, রান্নাঘর থেকে কেমন সব আওয়াজ আসছে। আর আর তোমার জামাই ও ঘরে নেই। আমার খুব ভয় করছে মা, তোমরা চলো। সে কি, জামাই এত রাত্রে কোথায় গেল? জানি না বাবা, রান্নাঘরের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। তারপর পাশে ঘরে দেখি ও নেই। ঠিক আছে, চল আগে রান্নাঘরে গিয়ে দেখি। তারপর তারা তিনজন একসাথে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেখল হরিপদ মাটিতে বসে হাও মাও করে কী সব যেন খাচ্ছে, এবং তার সামনে কিসের যেন রক্ত, পালক, নাড়ি ভুড়ি পড়ে আছে। এই সব দৃশ্য দেখে লক্ষ্মী হঠাৎ বলে বসল, কি গো, এটা তুমি কি করছো? লক্ষ্মীর কথা শুনে হরিপদ মাথা উঁচু করে তাদের দিকে তাকিয়ে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে মা। বাড়িতে কি আর কিছু আছে? আপনাদের বাড়ির হাঁস মুরগিগুলো সব খেয়ে ফেলেছি। কিন্তু আমার আরো চাই। আমার খিদে মেটেনি মা, আরো চাই আমার। কথাটা শেষ হতে না হতেই হরিপদর শ্বশুর তৎক্ষণাৎ দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। শোনো, তোমরা এখন এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি গিয়ে নারান্দাকে একবার ডেকে নিয়ে আসি। নারায়ণ জ্যাঠা এসে কি করবে বাবা? তোর নারাঞ্জাটা শুনেছি ওঝার কাজ করে, বুঝলি? কতদূর কি করতে পারবে জানি না, কিন্তু ওকে ছাড়া আর কাউকেই তো মনে পড়ছে না আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে যে। আমার যা মনে হচ্ছে জামাইকে নিঘাত ওই শেওড়া গাছের ভূত ধরেছে। তোরা এখানে দাঁড়া, আমি তাড়াতাড়ি আসছি। কিছুক্ষণ পরে হরিপদর শ্বশুর নারায়ণ সর্দারকে নিয়ে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালো। নারায়ণ জ্যাঠা, দেখো না তোমার জামাই কেমন যেন করছে। জানি রে মা, তোর বাবা আমাকে সব বলেছে। কিন্তু দেখো ভুবনদা, আমি কিন্তু কোনো বড় মাপের সাধু বা তান্ত্রিক নই। আমি কিছু কিছু বিদ্যে শিখেছি, তা দিয়ে যা পারবো তাই করব। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখছি, ওই ভূতটাকে আজ জামাইয়ের ঘাড় থেকে নামিয়েই ছাড়বো। নারান্দা, তুমি যা পারো তাই করো, শুধু আমার জামাইটাকে ওই ভূতের হাত থেকে বাঁচাও। তারপর তারা রান্নাঘরের দরজা খুলে দেখল সামনে বীভৎস দর্শন একজন বসে আছে হাত পা ছড়িয়ে, এবং হরিপদ তার পাশে শুয়ে আছে। কিরে, কোথায় থাকিস তুই? কি নাম তোর? কেন রে, তোকে কেন বলতে যাব? তুই কে? বেশ, বলতে হবে না, এই দেখ। বলে নারায়ণের হাতে কি যেন একটা ছিল, সেটা বুকে ঠেকিয়ে মনে মনে কি একটা মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে মারল সেই ভূতটার দিকে। শোন, আমরা সবাই জানি তুই কোথায় থাকিস কি না থাকিস। আর এক্ষুনি যদি জামাইয়ের শরীর ছেড়ে তুই না চলে যাস, তাহলে এক্ষুনি তোর যা অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। না হলে কি, আমি জানি তোর কোনো ক্ষমতা নেই, আমাকে তুই শুধু ভয়ই দেখাতে পারবি। এই শরীর ছেড়ে আমি কিছুতেই যাব না। তাই নাকি? তাহলে এই নে। বলে নারায়ণের হাতে থাকা সেই জিনিসটা আবার সেই ভূতটার দিকে ছুঁড়ে মারতেই ভূতটা যেন কোথায় ভস্ম হয়ে গেল। লক্ষ্মীমা, যা যা জামাইকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দে। ও এখন ঠিক আছে, আর কোনো চিন্তা করতে হবে না। আর ভুবনদা, কাল একবার জামাইকে নিয়ে আমাদের বাড়ি এসো, ওকে হাতে একটা মাদুলি করে দেবো।